প্রথম দুইটা ভিডিওর মাধ্যমে আমরা আসলে সেকশন ওয়ানটা শেষ করেছিলাম। এই যে সেকশন ওয়ানটা আমরা শেষ করে আসছিলাম। এখন ফেজ ওয়ান, রিডিং ফেজ ওয়ান জেনারেল টেস্টের জন্য এটার আমরা সেকশন ওয়ান শেষ করে আমরা সেকশন টু দিকে আসলাম। এগুলো পড়ে আসছি আমরা। সেকশন টু আমরা প্রথম থেকে একদম ভেঙে ভেঙে পড়ছি বা পড়বো, কারণটা হচ্ছে যে আমরা যারা প্রথম জীবনে প্রথম আইএলটিএস দিচ্ছি বা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, প্রথম প্রশ্ন দেখতে যাচ্ছি, তাদের জন্য একটু ভেঙে ভেঙে বেশি করে বলার চেষ্টা করছি। জানি না কতটুকু ভাঙতে পারতেছি, চেষ্টা করতেছি। সেকশন টু, কোয়েশ্চেন 13 to 25, অর্থাৎ 13 থেকে 25 এই প্রশ্ন এই সেকশনের উপরে। আর প্রথম যে প্রশ্নগুলো এখন আছে সেটা 13 থেকে 18 থাকবে। 13 থেকে 18 কি প্রশ্নগুলা হচ্ছে, লুক এট দ্য ওয়েলকাম লেটার, মানে একটা ওয়েলকাম লেটার থাকবে টু দ্য স্টুডেন্টস। নিশ্চয়ই কোনো ইউনিভার্সিটি কর্তৃক বা কলেজ কর্তৃক ছাত্রদেরকে স্বাগতম জানিয়ে কোন লেটার, যেটা টেক্সট আকারে বা কম্প্রেশন আকারে এখানে তুলে ধরতেছে। দ্য টেক্সট হ্যাজ 7 সেকশনস, 1 to 7, অর্থাৎ 1 থেকে 7টা সেকশন আছে এই টেক্সটটার মানে লেটারটা। চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিং ফর ইচ সেকশন ফ্রম দ্য লিস্ট অফ দ্য হেডিং বিলো। আচ্ছা, হেডিং ম্যাচিং, এইটার নাম হচ্ছে হেডিং ম্যাচিং নিশ্চয়ই। এই যে মানে এখানে 7টা লিস্ট অফ হেডিং, যে 7টা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজের সাথে যদি আমাদের হেডিং দিত। ফর এক্সাম্পল, যেমন এটা একটা ঘটনা, এটা একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে কি হেডলাইন হইতে পারে? যেমন দ্য সিলেবাস হুইচ অ্যাকম্পানিজ দিস লেটার gives you information about the topics that will be covered during your course। এই তথ্যটার আলোকে যদি এটা আমি হেডলাইন দিতে যেতাম, এই জায়গাটাতে আমি কি হেডলাইন আমি আসলে বলতে পারতাম, তাই না? তো সেক্ষেত্রে এখানে যে হেডলাইন দেওয়া আছে এখান থেকে কোনটা দিতে পারতাম, যেমন এখান থেকে কোনটা এটাকে হেডলাইন করা যায়। আমি প্রশ্নটা পরে আসতেছি, প্রশ্নটা পড়ে যায়। তাহলে বলছে কি, চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিংস, মানে অনেকগুলো হেডিং দেওয়া আছে এখানে। এই যে এই হেডিং গুলো থেকে আমরা কোন হেডিংটা আমার কাছে মনে হয় সেই হেডিংটা আমি দিব। এই যে প্রশ্ন, এই যে সেকশন নাম্বার 2 এর প্রশ্ন, সেকশন নাম্বার 2 কোনটা? এই যে এখানে এটা হচ্ছে ওনার সেকশন 1, ঠিক আছে। আর আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য সেকশন 2 দিয়ে শুরু করতে হবে। আসতেছি আমি, সরি। এখান থেকে আমাদের প্রশ্ন শুরু। তাহলে সেকশন 1টা বলে এক্সাম্পল আগে দিছে, ইয়েস। এই যে কিভাবে বলছি, এখানে 7টা প্যাসেজ দেওয়া আছে। রাইট দ্য প্রিপেয়ার গেল, নোট নোট দিল কি, দেয়ার তার মোর হেডিংস, দেয়ার হবে, দেয়ার আর মোর হেডিংস দেন, আর হবে না, দেয়ার আর মোর হেডিংস দেন সেকশনস, অর্থাৎ সেকশন আছে 7টা, হয়তো হেডিং দেওয়া আছে 9টা বা 7টা 8টা। সো ইউ উইল নট ইউজ নীল অফ দেম, মানে এমন হতে পারে নীল মানে এখানে হয়তো 0 হতে পারে, অর্থাৎ কিছু কিছু আমাদের ইউজ নাও করতে হতে পারে। এগুলোর কথা বলছে। 10টা দেওয়া আছে, হ্যাঁ 10টা দেওয়া আছে, তার মানে আমাদের তো লাগবে 7টা, তাই না? এই যে কটা দেখি তো, 13, 1, 2, 3, 4, 5, 6, 7, আর 3টা আমাদের এখানে ইউজলেস থেকে যাবে এই হেডিং গুলো। কোনগুলো? এখানে যে সেকশন 1টা, এটা কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, দেখছিলাম কোথায়। এই যে এক্সাম্পল সেকশন 1, এটা অ্যান্সার দিছে 6, অর্থাৎ 6 নম্বরটা এখানে কি আছে দেখি তো, এটা কোর্স আউটলাইন। অর্থাৎ সেকশন 1 এর, আচ্ছা ভালো কথা, আমার ভিডিওতে আমি ডেসক্রিপশনে এই কোশ্চেনটা দিয়ে দিব না, পিডিএফ বা কপি করে দিব না, তাহলে কেউ প্রিন্ট করে চাইলে প্রশ্ন উত্তর করতে পারবে, দেখতে মিলাতে পারবে ভিডিওটা। যে এই যে সেকশন 1 এখানে অ্যান্সার আমাদের দিয়ে দিছে এক্সাম্পল আকারে, দেখি তো পড়ি তো। দ্য সিলেবাস হুইচ অ্যাকম্পানিজ দিস লেটার গিভস ইউ ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিকস দ্যাট উইল বি কভার্ড ডিউরিং ইয়োর কোর্স। তাহলে এটা আসলে কি বিষয়ে কথা বলতেছে? 6 নম্বরটা কিন্তু দেখছেন কোর্স আউটলাইন না, অর্থাৎ এই কথাগুলা আমরা যদি বলতে চাই এখানে কোর্স আউটলাইন,
এইটা যদি বসাই এখানে, তাহলে আমাদের এই হেডিংটা হয়। তাহলে এটা যদি আমরা অ্যান্সার আকারে এই বসাতে চাই, তাহলে ওই ঘরটাতে গিয়ে আমাদের লিখতে হবে এই নাম্বারটা, অ্যান্সারটা লিখতে হবে। যদি 13 নম্বর প্রশ্ন হইতো, 13 নম্বরের পাশে, 13 নম্বরের পাশে পাশে গিয়ে আমাদের এই নাম্বারটা লিখতে হবে। আমি দেখাচ্ছি অ্যান্সারটা, সরি। ওকে, যেহেতু এটা দেয়া আছে, আমরা এটা আলোচনা করতে গেলাম না, তাহলে আমাদের শুরু হবে সেশন 2 দিয়ে। সেশন 2 কিন্তু এই যে 13 নম্বর প্রশ্নের জন্য আমাদের সেশন 2 থেকে যেতে হবে। অর্থাৎ সেশন 2 তে যে অ্যান্সারটা পাবো রোমান সংখ্যা, সেই অ্যান্সারটা আমরা আমাদের ঘরে উপরে এই যে ঘরে লিখতে হবে। এই যে 13 নম্বর, 13 নম্বরে ওই যে আমরা 1 থেকে যে রোমান সংখ্যা 10 দেখছি না আমরা, যদি আমাদের অ্যান্সারটা এখানে 7 হয়, তাহলে আমরা রোমান 7 লিখতে হবে। এই যে 7 নম্বর হেডিংটা যদি হয়। আমরা চলে যাই। আমরা তাহলে সেশন 2টা পড়ি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমরা সেশন 2টা পড়ি। আচ্ছা, এটা শুরু থেকে পড়ে যাই, তাহলে অনেকে প্রশ্ন তো এটা স্যার করলো না কেন। হচ্ছে পোর্ট শেড কমেডি কলেজ, এই কলেজ থেকে একটা চিঠি। এই চিঠির 7টা পার্ট আছে, 7টা পার্টের প্রশ্ন বলছে। এগুলো কিন্তু কোনো পড়ার দরকার নাই পরীক্ষা হলে, তারপর আমি পড়াই দিচ্ছি। অনেকে মনে আসতে পারে আল্লাহ এটা meaning তো বলে বলে দিয়ে গেলাম, পরীক্ষা হলে এটা পড়ার প্রয়োজনও পড়বে না। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পোর্ট শেড কমেডি কলেজ, কলেজটার নাম আর কি। আই হোপ ইউ উইল এনজয় ইউর কোর্স হিয়ার, আমি আশা করি তোমরা এই কোর্সটা তোমাদের এখানে এনজয় করবে। and that you will make some new friends, এবং কিছু বন্ধু এখানে পাবে। as well as, এটা as well as হবে, ভুলে এটা as well হয়ে গেছে। as well as লোম লটস, মানে এখানে আরো ঘোরাফেরা, লোম মানে জানি কি, এখানে আমরা মাঠ দেখাচ্ছে, আর্ট দেখাচ্ছে, ক্লে দেখাচ্ছে। অর্থাৎ এখানে আরো কিছু সৃষ্টিশীল কিছু করা যাবে, এই ধরনের একটা মিনিং হয়তো আসতেছে। এগুলো আমাদের পরীক্ষা হলে কোনো কাজে দিবে না, তারপরে করে গেলাম। এটা উত্তর করে দেওয়া আছে, আমাদের স্টেট বলেই দিয়েছি। সরাসরি আমরা কোনোদিন না তাকিয়ে কোশ্চেন নাম্বার 13 এর জন্য সেশন 2 তে চলে যাবো। ফাইন, এই যে সেশন 2 তে চলে আসলাম। এটা সেশন কথা এখানে লেখা নাই কিন্তু, কি বলছে দেখি। at each class you will receive, একটু বড় করে দিই। at each class you will receive study materials, মানে কোর্স ম্যাটেরিয়াল পাওয়া যাবে প্রত্যেকটা ক্লাসে। ইউ শুড কিপ দেম ওয়েল অর্গানাইজড, ওই যে ম্যাটেরিয়াল গুলো তোমাকে দেওয়া হবে, এগুলোকে তোমাকে ওয়েল অর্গানাইজ, সুসংগঠিত করে রাখতে হবে। মানে যখন চাও তখন যদি পাও। ইন আ ফাইল, তোমার ফাইলের মধ্যে। উইথ ডিভাইডার্স ফর ইচ সেকশনস, মানে আমাদের বিভিন্ন ফাইলে যে শীট দেওয়া আছে কোর্স ম্যাটেরিয়াল, বই না তো নিশ্চয়ই, তো শীট আকারে মনে হয়। তো সেগুলো কি করা হতে হবে, ডিভাইডার ওয়ালা যে ফাইলগুলো পাওয়া যায় এখানে রাখতে হবে। ফর ইচ সেকশন এন্ড ব্রিং দেম উইথ ইউ টু ইচ ক্লাস, যে ক্লাসের জন্য যে শীটটা দেওয়া আছে সেই শীটটা ওই ক্লাসে নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ ফর আ স্টাডি বাড়ি, বাড়ি মানে বন্ধু এখানে, অর্থাৎ তুমি একটা বন্ধু খুঁজে নাও, অ্যারেঞ্জ করে নাও। অ্যারেঞ্জ ফর এ স্টাডি বাড়ি টু কালেক্ট ম্যাটেরিয়ালস ফর ইউ ইফ ইউ আর অ্যাবসেন্ট, মানে প্রক্সি দেওয়া আর কি। অর্থাৎ যদি তুমি কখনো কোনো কারণে কলেজে উপস্থিত হতে না পারো ক্লাসে, তুমি এমন একটা ফ্রেন্ড বেছে নাও বা ফ্রেন্ডশিপ করে না, যে তুমি না থাকলে এগুলো কালেক্ট করে নিতে পারবে। গুড। দেখি তো এই বিষয়টার উপরে আমাদের কোন হেডিংটা সুন্দর হয়। ক্লাস হ্যান্ড আউটস, এটা তো যাচ্ছে না। ফাইনাল অ্যাসেসমেন্ট, এটাও তো দেখতেছি না। না, ক্লাস হ্যান্ড আউটস, হ্যান্ড আউট মানে ক্লাস ম্যাটেরিয়াল কিন্তু, মানে ক্লাস শুরুর আগে শুরুতে যেটা দেয় আমাদেরকে, হ্যান্ড আউট বলতে এটা বুঝি, নোটস বলে। আমরা হ্যান্ড আউট বলতে অনেকে হাতের লেখা নোট বুঝি। আর এখানে কোর্স আউটলাইন কথাটার সাথে মিলে এটা ক্লাস হ্যান্ড আউটস। পেয়ে গেলাম নাকি অ্যান্সার? এগুলো কি জেনেছিল, আবার পড়ি। At each class you will receive study materials, okay, you should keep them well organized in with file study materials বলতে এটা মানে কোর্স আউটলাইন বলছে বোধহয়। You should keep them all well organized in a file with dividers for each sections and bring them, মানে them বলতে আসলে স্টাডি ম্যাটেরিয়াল যেটা বলতেছে আমার কোর্স আউটলাইন, এটাই বোধহয়। অ্যারেঞ্জ ফর স্টাডি, বাট এনিওয়ে আমরা এখান থেকে বেসিক্যালি পেয়ে গেছি। এটা হেডলাইন যদি আমরা এটা দেই, ক্লাস হ্যান্ডআউটস বা ক্লাস আউটলাইনস, এটা মানে অ্যান্সার হয়। তারপর দেখি অন্যগুলো মিলে কিনা। হাউ হোমওয়ার্ক, এটা হয় না। কোর্স অ্যাসেসমেন্ট হয় না। স্টাডি রিসোর্স হচ্ছে না 13 নম্বরে। কলেজ ফ্যাসিলিটিস, এটা হচ্ছে না। ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট দেখতে পাচ্ছি না। ইউজফুল ইনফরমেশন
যায়, কিন্তু মনে হয় তার সাথে এটা বেশি পারফেক্ট মনে হচ্ছে। কোর্স আউটলাইন, কোর্স আউটলাইন 6, কোর্স আউটলাইন দেখছি একে চলে গেছে, 1 নাম্বার চলে গেছে না? হ্যাঁ, 1 নাম্বারটা করতেছি আমরা। ও, এটা কোন লখায় আছে, এটা চলে গেছে। তখন এইটা আমাদের সাথে, এটা যাচ্ছে এইটা কোর্স ক্লাস হ্যান্ডআউটস। তো যে হ্যান্ডআউট গুলো দেওয়া হয়, মানে যে শীট গুলো দেওয়া হবে, সেগুলো আমাদেরকে যে কখন দেওয়া হবে কি, এই যে এট ইচ ক্লাসেস ইউ উইল রিসিভ স্টাডি মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়ালটা আসলে হ্যান্ডআউটস। এই যে প্যারাফ্রেজিং কথাটা আইএলস এর সাথে 100% সবসময় থাকবে। আইএলস এর কোথাও কোনো ধরনের শব্দের হুবহু মিনিং খুঁজে পাওয়া যাবে না। প্যারাফ্রেজিং থাকে অলমোস্ট 100%। কোশ্চেনের সাথে কখনোই ওয়ার্ডের সরাসরি মিল পাওয়া যাবে না। প্যারাফ্রেজিং দিয়ে মিনিং মিনিং বের করতে হবে, অ্যান্সার বের করতে হবে। তার মানে এট ইচ ক্লাসেস, প্যারাফ্রেজিং বিষয়ে অন্য একটা ভিডিওতে বলে দেবেন ভালো করে। এট ইচ ক্লাস ইউ উইল রিসিভ স্টাডি মেটেরিয়ালস। স্টাডি মেটেরিয়ালস, এই দুইটা শব্দ, এই ফ্রেজটা আমাদের সাথে পারফেক্টলি প্যারাফ্রেজ আকারে ক্লাস হ্যান্ডআউটস এর সাথে যায়। কোর্স আউটলাইন না, কিন্তু কোর্স আউটলাইন কিন্তু পরে মানে মানে পুরো কোর্সে কি হতে যাচ্ছে, ক্লাস হ্যান্ডআউট এখানে নোটের কথা কিন্তু বলছে। প্রত্যেক ক্লাসে নিয়ে আসতে হবে, প্রত্যেক ক্লাসে কোর্স আউটলাইন নিয়ে আসতে হয় না। প্রত্যেক ক্লাসে নিশ্চয়ই ক্লাস হ্যান্ডআউটস মানে ক্লাস নোট যেগুলো দেওয়া, এগুলো নিয়ে আসতে হবে, এগুলো আগে দেওয়া থাকে, নিয়ে আসতে বলছে। এনিওয়ে, তা আমার মনে হচ্ছে আমাদের অ্যান্সার এখানে এটা হবে। ফাইন, রোমান সংখ্যা 1, 13 নম্বরের জন্য চলে যাই আমরা অ্যান্সার দিকে। 13 নম্বরের আনসার রোমান সংখ্যা 1। তাহলে 14, সেকশন নাম্বার 3, 14 জন্য কি দেখি তো। সেকশন 3 তে হচ্ছে your teachers will often give you task, অর্থাৎ তোমার টিচার তোমাকে প্রায় টাস্ক, অফেনটাকে অনেকে অফটেন বলে, দুটোই ঠিক আছে, অফেন অফটেন, গিভ ইউ টাস্ক, তোমাকে কাজ দিবে, টু ডু আউটসাইড অফ ক্লাস টাইম, ক্লাস টাইমের বাইরে কোনো কাজ করতে দিবে। দিস আর অ্যান ইম্পর্টেন্ট প্যান অফ কোর্স and will contribute to your final grades। এই যে কাজগুলো দিবে, এই কাজগুলোর উপরে কিন্তু মার্কিং করা হবে, ফাইনাল গ্রেড যখন হবে রেজাল্টের সাথে অ্যাড হবে। ইউ উইল নিড টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ইনডিপেন্ডেন্টলি, অর্থাৎ একা একা কাজ করার যে দক্ষতাটা, এই দক্ষতাটা তোমাকে অর্জন করতে হবে। অ্যান্ড টু অর্গানাইজ ইউর টাইম, এবং তোমাকে সময় কিভাবে ভাগ করে যেতে হবে, সময় কাজে লাগবে তাও তোমাকে জানতে হবে। তার মানে টিচার্স উইল often give you tasks to do outside the class। ওকে, আমরা এই লাইনের উপরে আলোচনা করে দেখি তো কোনটা পাওয়া যায় এখানে। ক্লাস হ্যান্ডআউট সেটা তো আমাদের চলে গেছে, আমরা রেড কালার করে দিই। আর এটাও এক্সাম্পল আকারে চলে গেছে, রেড কালার করে দিই। হোমওয়ার্ক, আরে 3-এ চলে আসলাম, তো হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে তাই না? কিন্তু দুইটা দেখি তো, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট এটা যায় না। হোমওয়ার্কটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, লাগতে পারে, রেড করার আগে ভুল করে দিই। হোমওয়ার্ক, তাহলে এটা হোমওয়ার্কের মতোই তো মনে হচ্ছে তাই না? ইওর টিচার্স উইল অফেন গিভ ইউ টাস্ক, এই টাস্ক মানেই কিন্তু হোমওয়ার্ক। তো প্যারাফ্রেজিং করতে গেলে আমরা যদি টাস্ক মানে কাজ, হ্যাঁ, তাহলে এখানে হোমওয়ার্কের সাথে এটা বলা যায়, হোম টাস্ক বলা যেতে পারে। ইওর টিচার্স উইল গিভ ইউ অফেন ইউর টাস্ক টু ডু আউটসাইড অফ ক্লাস টাইম, অর্থাৎ এটা হোমওয়ার্কের মধ্যে পড়ে, হ্যাঁ। ওকে, এইটুক দিয়ে তো বুঝে যাচ্ছে হোমওয়ার্ক কথাটা চলে আসছে, দেখি তারপর এটা মিলাই আমরা। কোর্স অ্যাসেসমেন্টটা হচ্ছে না, কিছু ইনফরমেশন হবে না, স্টাডি রিসোর্সেস হয় না, কলেজ ফ্যাসিলিটিস হচ্ছে না, অ্যাটেন্ডেন্সও হচ্ছে না। তার হোমওয়ার্কের সাথে আমার যাচ্ছে এই প্যাসেজটা, তার মানে আমরা এটাকে ব্লক করে দিলাম। তার মানে 14 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তোমার সাথে 3 দেখলাম এটা, তাই না? এখন যাবো আমি 15 নম্বর দেখি তো। আস্তে ধীরে যখন আমরা অ্যান্সার করে করে আমাদের কিন্তু মানে ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে, তাই না? যে লালগুলো আমাদের আর দেখতে হবে না। ওকে, কত নম্বর? 13, 14, 14 না, 15 না, সেকশন 4।
পাসিং ইউর কোর্স উইল ডিপেন্ড অন থ্রি থিংস। কোর্সটা যদি পাস করবা তার নির্ভর করবে তিনটা জিনিসের উপরে: পারফরম্যান্স ইন ক্লাস, ক্লাসের পারফরম্যান্স, এন্ড অন ক্লাস অ্যাক্টিভিটিস এন্ড প্রজেক্ট। ক্লাসের যে পারফরম্যান্স আছে তার উপরে, অ্যাক্টিভিটিস প্রজেক্ট যেগুলো আছে সেগুলোর উপরে। আর কি একটা গেল এটা, ইউর রেজাল্টস ইন দ্য ফাইনাল টেস্ট, ইউর অ্যাটেন্ডেন্স। এই তিনটে জিনিসের উপরে তোমার রেজাল্ট মানে পাস করা ডিপেন্ড করবে, তাই না? ইউ উইল রিসিভ এ শর্ট রিপোর্ট হাফওয়ে থ্রু ইচ কোর্স, অর্থাৎ প্রত্যেকটা কোর্সের মাঝামাঝি পর্যায়ে এসে তুমি রিপোর্ট পাবা, which will include your teacher's assessment and test result, যেখানে কিনা তোমার টিচারের অ্যাসেসমেন্ট এবং তার যে টেস্টগুলো নিচ্ছে এগুলো রেজাল্ট দেওয়া থাকবে। দিস ফাইনাল টেস্ট, দ্য ফাইনাল টেস্ট টেকস প্লেস ইন দ্য লাস্ট উইক অফ দ্য টার্ম। যে টার্ম হয় ওই টার্মের শেষ সপ্তাহে একটা ফাইনাল পরীক্ষা হয়। যে দেখি তো এটার জন্য হেডিংটা আমরা কোনটা দিতে পারি। এটা তো গেলে আমাদের দৃষ্টি দিতে কোর্স অ্যাসেসমেন্ট যায়। অ্যাসেসমেন্ট মানে কিভাবে নাম্বার টাম্বার দেওয়া হয়, এটা তো বোল্ড করে দিই, মনে হচ্ছে এটা আনসারটা হতে পারে। স্টাডি রিসোর্সেস হচ্ছে না, স্টাডি রিসোর্স সাথে বই খাতা কলম পেন্সিল সিডি এগুলো হয়। কলেজ ফ্যাসিলিটিজ এখানে আমরা দেখতে পাচ্ছি না ওই প্যাসেজের মধ্যে। ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্টও নাই, ইউজফুল ইনফরমেশনও আমরা দেখতে পাচ্ছি না। নোটিফিকেশন অফ রেজাল্টস, রেজাল্টের কথা বলা আছে বাট নোটিফিকেশন বিষয় অ্যাটেন্ডেন্সের বিষয়ে আংশিক বলা আছে বাট টোটাল না। কোর্স অ্যাসেসমেন্ট এইটা দ্বারা পুরোটা মনে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, করি তো আমরা আবার কোর্স অ্যাসেসমেন্ট এটাই তো নাকি 4 নম্বর সেকশন। পাসিং ইউর পাসিং ইউর কোর্স উইল ডিপেন্ড অন, এটা যে কোর্স কিভাবে পাস করতে হবে, পারফরমেন্স ইন ক্লাস এন্ড ক্লাস অ্যাক্টিভিটিস, রেজাল্টস এন্ড ফাইনাল টেস্ট, অ্যাটেন্ডেন্স, ইউ উইল রিসিভ এ শর্ট রিপোর্ট ফাইনাল হাফ উইথ রেজাল্ট রিলেটেড, তাই না? তার কোর্স অ্যাসেসমেন্ট, কোর্সটাতে তুমি অ্যাসেসমেন্ট মানে কি রেজাল্ট, তুমি এই কোর্সে কেমন ভালো করেছো কেমন খারাপ করেছো তার মানে রেজাল্ট। তার মানে আমরা কোর্স অ্যাসেসমেন্ট বা কোর্সের রেজাল্ট কিভাবে হয় এই আলোচনাটা দেখছি আমরা এখানে, তাহলে এটাকে আমরা ব্লক করে দেবো। হ্যাঁ, আমার হচ্ছে এটাই আনসার। 5, তোমার সাথে 5 মনে হয় 15 হয়ে গেলাম। তাহলে 16 নম্বর, হ্যাঁ 16 নম্বর সেকশন 5 করি আমরা। You will only be eligible to sit the end of course test if you attended 65% or more of the lessons in that course। অর্থাৎ পরীক্ষা ফাইনাল টেস্টে অংশগ্রহণ করার জন্য এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ অ্যাটেন্ড রেগুলারলি অ্যাজ লো অ্যাটেন্ডে, তোমাকে নিয়মিত তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে, কারণ লো অ্যাটেন্ডেন্স উইল অ্যাফেক্ট ইউর রেজাল্টস। অ্যাটেন্ডেন্সের উপরে যেহেতু মার্কস আছে সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের তোমার লো অ্যাটেন্ডেন্স তোমার রেজাল্টের উপর এফেক্ট মানে খারাপ প্রভাব ফেলতে পারে, খারাপ প্রভাব ফেলতে পারে মানে রেজাল্ট খারাপ হতে পারে। এনি স্টুডেন্টস হুজ অ্যাটেন্ডেন্স ফলস বিলো 65, যে ছাত্রগুলোর অ্যাটেন্ডেন্স 65 এর নিচে পার্সেন্ট, উইল নট বি এলিজিবল টু সিট দ্য ফাইনাল টেস্ট, তাকে ফাইনাল টেস্ট দিতে দিবে না, হুইচ উইল অটোমেটিকলি রেজাল্ট ইন ফেল, অর্থাৎ এটা ফেল আসবে। দেখি মানে অ্যাটেন্ডেন্সের গুরুত্ব আমার কাছে মনে হচ্ছে, এটা পরে মনে হলো যে আমাদের অ্যাটেন্ডেন্সের গুরুত্ব দিই, দেখি আছে কিনা। এগুলো তো বাদ, লালগুলা স্টাডি রিসোর্সেস কলেজ ফেসিলিটিস, ও ইয়েস, এই অ্যাটেন্ডেন্স, এটা মনে হচ্ছে সরাসরি আমরা রেড করে ব্লক করে দিই। আমার মনে হয় উত্তর পেয়ে গেছি আমরা, 16 নম্বরের আনসার অ্যাটেন্ডেন্স হবে। আমরা চাইলে আবার পরে দেখতে পারি আসলে হাউ মাচ ইজ ইট রিলেটেড টু দ্য হেডলাইন। 5 নম্বর সেকশনে you will only be eligible to sit the end of the course test if you attend 65% of or more of the lessons in that course। মানে এই লাইনটা অ্যাটেন্ডেন্সের কথা বলছে। It is important that you attend regularly as well as low attendance will affect your results। এই কথাটাও অ্যাটেন্ডেন্সের গুরুত্ব দিয়ে কথা বলতেছে। Any student whose attendance, বারবার অ্যাটেন্ডেন্স পাচ্ছি, শুধু এই কারণে আমরা বলতে পারি অন্তত অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ 10 রোমান সংখ্যা 16 নম্বরের জন্য, তাই না? 16 নম্বর প্রশ্নের পাশে গিয়ে আমরা এখানে রোমান সংখ্যা 10 লিখবো, মানে 7 নম্বরটা কি দেখি তো।
17 নম্বরের জন্য সেকশন 6টা পড়তে হবে আমাদেরকে। Those students who do not pass the course, ওই ছাত্রগুলো যারা কোর্সটা পাস করছে না, will receive a letter of attendance, তারা একটা চিঠি পাবে। লেটার অফ অ্যাটেন্ডেন্স মানে কি? স্টুডেন্টস হু পাস ইন কোর্স, পাস দা, এটা দেওয়া হবে, পাস দ্য কোর্স উইল রিসিভ এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। ও, তারা একটা লেটার অফ অ্যাটেন্ডেন্স পাবে, অর্থাৎ তা থেকে আবার দেখা করে কিছুটা করতে হবে নিশ্চয়ই। আর যারা পাস করে ফেলবে, স্টুডেন্টস হু পাস দ্য কোর্স উইল রিসিভ এ সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। অ্যাচিভ মানে অর্জন বা রেজাল্ট। তো সে পাস করলে এটা পাবে, এটা নাকি? এটার সাথে কোনটা যায় দেখি তো আমরা। পাস করলে কি হবে, না করলে কি হবে, তারপরে কি আসতেছে দেখি তো আমরা। স্টাডি রিসোর্সেস হয় না, কলেজ ফ্যাসিলিটিস হয় না, ফাইনাল অ্যাসেসমেন্ট, এটা মনে হতে পারে নাকি? আচ্ছা, আমার সন্দেহ হচ্ছে, বোর্ড করলাম দেখি তো। নোটিফিকেশন অফ রেজাল্টস, এটা হয়তো বেশি পারফেক্ট মনে হচ্ছে নাকি? নোটিফিকেশন অফ রেজাল্টস, রেজাল্টের নোটিফিকেশনটা সে কিভাবে পাবে? ফাইনাল অ্যাসেসমেন্টটা তো আসলে হয় না, এটা নোটিফিকেশন সাথে যায় মনে হয়। এটা ছিল 6 নম্বর সেশন, তাই না? 6 নম্বর সেশনটা আবার পড়ি আমরা শুনতে, হ্যাঁ। বলছে those students who do not pass the course will receive a letter of attendance. Students who pass the course will, ফাইনালি মনে হচ্ছে এই তো। ফাইনাল মনে হচ্ছে, বাট এটা নোটিফিকেশন, দুটোর মধ্যে কনফিউশন না, মারাত্মক। ফাইনাল অ্যাসেসমেন্ট না, নোটিফিকেশনটা রিলেটেড করে দেখি তো আমরা এটা। 6 নম্বর আবার যাই। those students who do not pass the course will receive, এই রিসিপ্টটা আসলে নোটিফিকেশনের সাথে যায় মনে হচ্ছে। those students who do not pass the course will receive মানে will get a notification, হ্যাঁ, নোটিফিকেশন লেটার অ্যাটেন্ডেন্স, ওকে, তারা একটা নোটিফিকেশন পাবে। স্টুডেন্টস হু পাস দ্য কোর্স উইল রিসিভ আও, তাহলে এই যে রিসিভ, এই রিসিভটা আসলে নোটিফিকেশনের কথা বলছে। তাহলে আমরা বলতে পারি এটার সাথে যেতে যাও না, নোটিফিকেশন অফ রেজাল্টস, হ্যাঁ, দুইটাতে রেজাল্ট, অর্থাৎ ফেল করলে আমরা একটা নোটিফিকেশন পাচ্ছি, পাস করলে একটা নোটিফিকেশন পাচ্ছি, আমার মনে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। উই শুড গো ফর দিট। এটা না, ফাইনাল অ্যাসেসমেন্ট তো ঠিক আছে, বাট এর নোটিফিকেশন কোনো রিলেশন নাই, এটার সাথে নোটিফিকেশন কোনো যোগ সাজস পাচ্ছি না, তাই আমার কাছে মনে হচ্ছে 8 নাম্বার টি আমাদের অ্যান্সার হবে। অ্যানিমে, আমাদের বোধহয় এখন হেডিং ম্যাচিং এর মধ্যে লাস্ট কোশ্চেন আছে মনে হয়, সেকশন নাম্বার 7 ফর কোশ্চেন 18। When you join the college, when you join this college, you also become a member of college library. তুমি যখন এই কলেজে তুমি জয়েন করতেছো, তার মানে তুমি কিন্তু এই কলেজে একজন লাইব্রেরি মেম্বার হয়ে যাচ্ছ। In the library, there are books, cassettes, videos, and computer programs for you to use outside of class time. Anyway, এটা কি হচ্ছে, লাইব্রেরি বা এই যে বই টই এগুলো কোর্স মেটেরিয়ালের সাথে যাচ্ছে কেন জানি মনে হচ্ছে। দেখি তো 7 নম্বরের সাথে কি আছে আমাদের। স্টাডি রিসোর্সেস পেয়ে তো গেলাম মনে হচ্ছে। রিসোর্স মানে আমি বলছিলাম বোধহয় এখানে বই খাতা কলম এগুলো বোঝায়। ইউজফুল ইনফরমেশন এটা হয় না, ফাইন্যান্স অ্যাসেসমেন্ট হয় না, কলেজ ফ্যাসিলিটিস হয় না, ফ্যাসিলিটিস হয় বাট সরাসরি যাচ্ছে স্টাডি রিসোর্সের সাথে রিলেটেড হচ্ছে। আমি আর কোনো চিন্তা ভাবনা না করে এটাকে আমি লাল ব্লক করে দিচ্ছি, তারপরে আমরা আবার মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দেখতেছি দেখি কি অবস্থা। When you join this college, you also become a member of the college library. In the library, there are books, library সাথে related, এবং কি পাচ্ছি আমরা? Books, cassettes, videos, and computer programs for you to use outside classroom. Also, classroom বাইরে গিয়ে এগুলো ইউজ করতে পারবে বা পারা যাবে। আমার কাছে মনে হচ্ছে এটা তো স্টাডি রিসোর্সের সাথে যাচ্ছে। সো দিস ইজ দ্য আনসার। তাহলে আমাদের 18 নম্বর প্রশ্নের জন্য উত্তর হচ্ছে আমাদের প্রমাণ সংখ্যা 7।
18 না 17? 17 কি করছিলাম? সেকশন নাম্বার 6 কি পেয়েছিলাম? ও 8 পেয়েছিলাম, তো নোটিফিকেশন 8 পেয়েছিলাম। 17 হচ্ছে 8, রোমান সংখ্যা 8। আর 18 দিনে কি পেলাম? 18 মনে হয় পেয়েছিলাম 7 নাকি জানি না। সেকশন নাম্বার 7 18, ওই যে স্টাডি রিসোর্সেস 7, 7 হবে। ওকে, আমি আশা করি যে হেডিং ম্যাচিং এর একটা আইডিয়া পেয়ে গেছি। তবে আরো অনেক সহজ সহজ টিপস আছে, এগুলো আমি আলোচনা পরবর্তীতে করবো কোথাও, বা অন্যান্য শত শত ভিডিও আছে দেশে দেশের বাইরে, বাংলা আছে, ইংরেজিতে আছে। এগুলোতে টেকনিকের অভাব নাই, তবে টেকনিকের চেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে নিজের মতো করে খুঁজে খুঁজে বের করে নিজস্ব টেকনিক ইউজ করা। তবে কিছু ইউনিভার্সাল টেকনিক আছে, যেমন সরাসরি প্রশ্ন চলে যাওয়া, প্রশ্ন থেকে উত্তরের দিকে আসা। এটা সবাই বলে, এটা আমিও বলি। প্রশ্ন পরে উত্তর দিকে যাওয়া যাবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, দিস ইজ নট ইউজফুল অর ফ্রুটফুল ওয়ে, আই থিঙ্ক। সো আগে প্রশ্ন, তারপর উত্তর, উত্তর দিয়ে যেতে হবে। এটা পরবর্তী যাবে, আমি এখন ভেঙে ভেঙে যাচ্ছি যেন স্টুডেন্ট বুঝে আসলে হোয়াট ইজ হেডিং ম্যাচিং, এটা ক্লিয়ার করে দিলাম কিভাবে অ্যান্সার হয়, প্রশ্ন কেমন থাকে, যে হেডিংটা কি, কোনটা পড়ে যেতে হয়, কিভাবে থাকে, কেমন রিলেটেড থাকে, এটার জন্য একটু ভেঙে ভেঙে সময় নিয়ে বেশি করে বলতেছি। এনে পরবর্তী যে প্রশ্নটা আমাদের, সেটা হচ্ছে ফিল দ্য গ্যাপস টাইপের। এটা আমি পরে আরেকটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।